হেই বাংলাভাষী সমস্ত ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মোহাম্মদ খায়রুল বাশার বাঁধন। আর আজকে আমি কথা বলতে এলাম ফাইনালি মিশন এক্সট্রিম মুভিটার রিভিউ নিয়ে। হ্যাঁ, আমি জানি যারা আমার এই ছোট্ট চ্যানেলটির অল্প কিছু দর্শক আছেন, যারা মিশন এক্সট্রিম নিয়ে আমার ভিডিওগুলো ফলো আপ করছেন, তারা বারবার শুনেছেন যে আমি গত সপ্তাহ শেষে মিশন এক্সট্রিম সিনেমা নিয়ে ডিটেলস রিভিউ দিয়ে বলেছিলাম। আমি এতদিন ওয়েট করার একটাই কারণ হলো মিশন এক্সট্রিমের হল সংখ্যা বেড়েছে। প্রথম সপ্তাহে যে কটা হল ছিল তার চেয়ে হল সংখ্যা বেড়েছে। অনেক নতুন নতুন দর্শক দেখতে যাচ্ছেন মিশন এক্সট্রিম সিনেমাটি। তাই আমি ভাবছিলাম যে স্পয়লার ছাড়া, যেহেতু আমাদের দেশীয় একটা সিনেমা ভালো একটা ব্যবসা করছে, জনগণ যাচ্ছে, মানুষ যাচ্ছে সিনেমা হলে দেখতে। আর প্রথম সপ্তাহে আরেফিন শুভর একটা কথা নিয়ে সবাই যখন নানা রকম ট্রল করছিল, সে ট্রলটাও কমে কমে আসছিল এবং দর্শক বাড়ছিল। তাই আরো কিছু মানুষ দেখুক সিনেমাটা, সেই জন্য আমি এতক্ষণ যাবত ওয়েট করলাম, বা এতদিন ওয়েট করার পরে আমি ডিটেলস রিভিউ, স্পয়লার সহ রিভিউ দেওয়ার জন্য এসেছি। যদিও বললাম স্পয়লার সহ রিভিউ দেব, কিন্তু তবুও চেষ্টা করব যে সিনেমার মূল বিষয়গুলো যেন আমি বলি এবং যতটা সম্ভব কম কাহিনী যেন এক্সপ্লোর না করি, যাতে এখন যেসব মানুষজন দেখেননি বা দেখার জন্য ইচ্ছে প্রকাশ করছেন, তারা যেন সিনেমাটা দেখার সময় মজা নষ্ট না হয়। তো একদম স্প্রেড কাট কিছু ডিসক্লেমার দেই। আরেফিন শুভ কি বলেছেন, এটার কি বিতর্ক, কেন এর বিরুদ্ধে ঝামেলা হচ্ছে, কেন ট্রল হচ্ছে, এসব নানা বিষয় নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছি। এবং যারা কিনা কোনো রকম স্পয়লার ছাড়া এক কথায় মুভি রিভিউ দেখতে চান অল্প করে ছোট্ট করে, তাদের জন্য আমি একদম 3 ডিসেম্বর সিনেমা মুক্তির দিনই একটা ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি, এই চ্যানেলে আছে। আমি দুটো ভিডিওরই লিংক দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। আর যারা সিনেমাটা দেখে ফেলেছেন, মোটামুটি কাহিনী সম্পর্কে জানেন, আইডিয়া আছে, তারাই আমার এই বর্তমান ভিডিওটি ফলো করতে পারেন। তো শুরু করা যাক, ভূমিকা শেষ করলাম। একদম বেসিক ডিসক্লেমার দিয়ে শুরু করি। এই সিনেমার যে রাইটার এবং একজন যৌথ পরিচালক সানি সারোয়ার, তিনি বাংলাদেশের পুলিশের একজন কর্মকর্তা, বর্তমানে কাজ করছেন এমন কর্মকর্তা। তারা কপ ক্রিয়েশন নামে একটা প্রোডাকশন হাউস খুলেছেন, যে প্রোডাকশন হাউস থেকে বাংলাদেশের রিয়েল পুলিশের কেস ইভেন্ট থেকে বিভিন্ন ঘটনা নিয়ে সিনেমা তৈরি করা হয়। এর আগে ঢাকা অ্যাটাকের কথা সবাই জানেন। গত ঈদ উল ফিতরে তৈরি করেছিল তারা বিলাপ নামে একটা ওয়েব সিরিজ, দুঃখিত। আর এবছর মুক্তি পেল মিশন এক্সট্রিম। এটা প্রায় 3 বছর ধরে ঝুলে আছে, করোনার কারণে এতটা সময় লাগলো। তো এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, তার গার্লফ্রেন্ড বা নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ঐশী, তার সহশিল্পীরা ছিলেন নাবিলা ছিলেন, তাসকিন রহমান ছিলেন, রাইসুল ইসলাম আজাদ, ফজলুর রহমান বাবু, ইরেশ জাকের, মনোজ কুমার প্রামাণিক, সাইদ নাজমুস সাকিব, মাজনুন মিজান, শতাব্দী ওয়াদুদ, হাসান ইমাম মজুমদার, এরকম আরো এক ঝাঁক নবীন এবং প্রবীণ অভিনেতা অভিনেত্রী একসাথে এসেছিলেন এই সিনেমায় অভিনয় করার জন্য। এবার প্রথমেই বলি ভিজুয়াল এফেক্ট সম্পর্কে, যে ভিজুয়ালি সিনেমাটা কেমন। ভিজুয়ালি সিনেমাটা স্টানিং। এই সিনেমার কাহিনী বাংলাদেশের বিভিন্ন এলাকার প্রান্তে প্রান্তে গেছে, রাজধানী ঢাকা শহর থেকে শুরু করে সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ এলাকা, গাজীপুরের জঙ্গলের এলাকা, সুন্দরবনের সামান্য কিছু ছোঁয়া, আবার দুবাইয়েও কিছু আছে। তো সবকিছু মিলে ভিজুয়াল একটা স্টানিং সিনেমা, পরিষ্কার ঝাঁ চকচকে দৃশ্য, কোন রকম ক্যামেরার কাজের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে মুনশিয়ানা দেখিয়েছেন সিনেমাটোগ্রাফার, এবং এডিটর চেষ্টা করেছেন যতটুকু দৃশ্য তারা নিয়েছেন সেগুলো ভালো করে ইউটিলাইজ করার জন্য। গল্পটা কি, স্ক্রিন প্লে কিসের উপর লেখা হয়েছে, গল্পটা নিয়ে সামান্য কিছু কন্ট্রোভার্সি এবং বিতর্ক হতে পারে, আবার নাও হতে পারে যদি আপনি পরিষ্কার চিন্তার মানুষ হন। গত 1 দশক ধরে, বিশেষ করে শাহবাগ আন্দোলনের পরপরই আমাদের ফেসবুক জগতে কিছু ব্যাপার স্যাপার ছড়িয়েছে। এর মধ্যে একটা হলো নাস্তিক ব্লগার মুরতাদ। কিছু রাইটার, কিছু লেখক, তাদেরকে সমাজের একদল মানুষ নাস্তিক ট্যাগ দিয়ে দিচ্ছে যে এরা নাস্তিক, এদেরকে মেরে ফেলতে হবে। তো এদেরকে মেরে ফেলার মাধ্যমে ইসলামের সেবা করা যাবে, এমন কিছু কথাবার্তা নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমাদের অভিজিৎ রায়, দীপন, ব্লগার রাজীব, নিলয় নীল, সেতারবাদক রেজাউল করিম, পঞ্চগড়ে পুরোহিত হত্যা, এগুলো নিশ্চয়ই শুনেছেন। তারপরে হোলি আর্টিসান সেন্টারে যে হয়েছিল রমজান মাসে একটা ভয়াবহ হামলা, 20 জন বিদেশি নাগরিককে যে জবাই করে হত্যা করা হলো তারা বিধর্মী বলে, সেই কাহিনী আপনারা অবশ্যই নিউজে দেখেছেন। তো মূলত সেই ঘটনাগুলোকে একটু সিনেমাটিক এক্সপ্লেন তৈরি করা হয়েছে যে আমাদের দেশীয় পুলিশরা এই ঘটনাগুলোকে কি চোখে দেখছে, এই মানুষগুলো আসলে কারা, যারা কিনা এই জঙ্গিবাদী করছে, এই কাজগুলো করছে, এরা কি জাস্ট ইন্ডিভিজুয়াল কোনো স্লিপার সেল যে কিনা একা প্ল্যানিং করলো যে হ্যাঁ আমি নাস্তিক হত্যা করব, বা যারা আমার ধর্মকে
প্রশ্ন করে বা ধর্মীয় বিশ্বাস নিয়ে যারা বইটই লিখে তাদেরকে আমি হত্যা করবো, নাকি এরা কোনো একটা গোষ্ঠীবদ্ধ দল, এদের পিছনে কেউ আছে এবং এরা কিভাবে রিক্রুট করে, কিভাবে এর যেভাবে হোলি আর্টিশন সেন্টারের জঙ্গিদের অনেকেই ছিল পুরা বাংলাদেশের বড় বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, অনেকে গান টান গাইতো, এইটাই মানুষ। আমরা যে বলি যে জঙ্গি বলতে বলতে কওমি মাদ্রাসা তারাই শুধু জঙ্গিবাদী হয় না, সমাজের উচ্চ শ্রেণীর মানুষরাও, শিক্ষিত ছেলেমেয়েরাও জঙ্গিতে ঢুকে যায়। তো তারা কিভাবে রিক্রুট হয়, তাদেরকে কারা রিক্রুট করে, কেন রিক্রুট করে, তাদের পিছনে উদ্দেশ্য কি, তাদেরকে অর্থ কে দেয়, এই সব কিছু নিয়ে বেশ একটা ইনভেস্টিগেটেড সিনেমা। এটা কিন্তু কপ থ্রিলার, এটা কোনো জেমস বন্ড বা বাসুদেবনার মতন কোবাকুবি ধামধম অ্যাকশন টাইপের। অ্যাকশন আছে, অ্যাকশন যে নাই ওটা তা না, কিন্তু এটা মূলত হলো কপ থ্রিলার। এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, এর পিছনে উদ্দেশ্য কি, কারা কারা কিভাবে জড়িত এটার ভিতরে, এবং সেখান থেকে তথ্য বের করে আনা, যে কাজটা কিভাবে তারা করছে সেই কাজটা বের করে মূল কালপ্রিট, মূল খুনিকে খুঁজে বের করা, মূল ষড়যন্ত্রকারী খুঁজে বের করা, এটা হলো মূলত সিনেমা। এছাড়া আপনারা অনেক সময় যে নিউজ শুনেছেন হয়তো, যে আমাদের জাতীয় সংসদ তৈরির একটা প্ল্যান ছিল একদল জঙ্গির, গাজীপুরে কোনো একটা বাড়িতে জঙ্গি সন্দেহে 3 দিন ঘিরে রাখছিল পুরো বাড়িটাকে, অনেকগুলো আরডিএক্স উদ্ধার করেছে, অনেকগুলো ডিটোনেটর উদ্ধার করেছে, বোমা বিষয়ক নানা জিনিসপত্র তারা উদ্ধার করে, মাঝে মধ্যে আপনারা নিউজ টিউজে শুনেন। এই সব কিছু আসলে মূলত যে পুলিশের কেসে লেখা যে কাহিনী, সেগুলো থেকেই সিনেমাটা তৈরি করা হয়েছে, যে এদের বিরুদ্ধে আমাদের দেশের পুলিশরা কিভাবে কাজ করে, এটাই হলো মূলত এই সিনেমা। এবং কারা কারা, অনেক পুলিশ আছে যারা শহীদ হন এই তাদের সাথে এই লড়াই করতে গিয়ে, অপারেশন করতে গিয়ে। তো খুবই রিয়েলিস্টিক উপায়, একদম মানে কোনো অতি মানবীয় অ্যাকশন হিরো জাতীয় না, খুবই রিয়েলিস্টিক মানের এই সিনেমাটা তৈরি করা হয়েছে। মূলত এই হলো এই সিনেমার মোটামুটি কাহিনী। এবার কিছু নেতিবাচক দিক বলি এবং কিছু স্পেশাল দিক বলি, যে দিকগুলোর জন্য সিনেমাটা কিছুটা ইউনিক, আবার কিছুটা বলা যায় যে খুব বেশি ভালো মানের সিনেমাটা হয়নি। এটা একটা ভালো সিনেমা, এটা একটা মোটামুটি ভালো সিনেমা, এনজয়েবল সিনেমা, দেখার মতো সিনেমা। অবশ্যই সিনেমা হলে বড় পর্দায় দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু এটা আসলে ওই ঢাকায় একটা লেভেলের ক্লাসিক সিনেমা হয়নি, কিংবা আয়নাবাজি বা অজ্ঞাতনামা সিনেমার মতো বাংলাদেশের সিনেমা ইতিহাসের দিক পাল্টে দেওয়া সিনেমা, বা কয়দিন আগে মুক্তি পেল যে রেহানা মরিয়ম নূর, ওই টাইপেরও ক্লাস A1 মানের সিনেমা হয়নি। কেন হয়নি? দুটো কারণ। প্রথম কারণ হলো, হয় সিনেমাটা রাখতে পারতো যে আমি একদম ক্লাসিক রিয়েলিস্টিক সিনেমা রাখবো, যেভাবে কপ থ্রিলার হয়, পুলিশের কাজ যেভাবে করা হয়, যা যা করানো হয় তাই রাখবো, এর ভিতরে অন্য কোনো মাসি এলিমেন্ট রাখবোই না। অথবা এটা একদম পুরোপুরি একদম মাসি এলিমেন্ট, মাসালা থাকবে, গান থাকবে, নাচ থাকবে, প্রেম প্রীতি থাকবে, ধুমধাম অ্যাকশন থাকবে, ভিএফএক্স এর খেলা থাকবে, অনেক কিছু হবে যে মানুষ এটা এনজয় করবে। কিন্তু আমাদের ডিরেক্টররা মনে হলো যে তারা সবকিছু খাবলা খাবলা করেছেন। এই দৃশ্যে মনে হচ্ছে এটা একদম রিয়েলিস্টিক পারফেক্টলি সিনেমা, অপর অংশ মনে হচ্ছে না এটা হলো একদম মাসালা সিনেমা, নায়ক নায়িকার প্রেম প্রীতি, খুনসুটি, নায়িকা একটু ন্যাকা ন্যাকা কথা বলবে, সে বিপদে পড়বে, তাকে সে বিপদ থেকে উদ্ধার করবে আমাদের নায়ক। একটা গান আছে জানি তুমি, গান সুন্দর অনেক, কিন্তু অ্যাকচুয়ালি এই গানটার প্লেসমেন্টটার কোনো দরকার ছিল না। আবার অন্যদিকে অন্য একটা গান আছে যে গানটা একদম সিনেমার মতন করে, যে আইটেম সং হয় না, যে সন্ত্রাসীরা অনেক অপারেশন করার পরে জঙ্গলে মেয়ে নিয়ে ফুর্তি করে, সেই ফুর্তি করার সময় পুলিশ আক্রমণ করতেছে, পুলিশ ধরে ফেলতেছে। তো গানটা গান না, এটা জাস্ট একটা সিনেমারই অংশ, ডায়লগেরই অংশ, গান চলছে, ফুর্তি করতেছে ভিলেনরা, পুলিশ ধরতেছে। তো একটা গানে মনে হলো যে এটা একদম পুরো সিনেমা, একদম বাস্তব সিনেমা, যে ঢাকা থেকে চলে গেছে, সে দুবাইয়ে গিয়ে নাচানাচি করতেছে নায়িকার সাথে, বুঝলাম ওকে নায়িকার সাথে সিনেমা করতেছে, খুব ভালো সিনেমা করতেছে। আরেকটা পরে সিনেমা রিয়েলিস্টিক গান, রিয়েলিস্টিক সিনেমা, রিয়েল গান বা রিয়েল জীবনে গান এভাবেই প্রদর্শিত হইতো। তো এই কারণে প্রপার একটা ফ্লো রাখতে পারে নাই। আরো ক্যারেক্টারাইজেশনে কিছু ব্যাপার স্যাপার আছে, কিছু চরিত্র, যেমন আমি বলবো যে মূল নায়িকার চরিত্র যে ঐশী যেখানে অভিনয় করেছেন, তিনি একজন, দেখা গেল প্রথমে আমরা দেখলাম যে এই নায়িকাটা হলো একজন টিভি শোর প্রডিউসার বা ডিরেক্টর, যে টিভিতে টক শো হয় না, চ্যানেলের তৃতীয় মাত্রা হয়, এই টাইপের টক শো নির্মাণের খুবই একজন প্রখর, বুদ্ধিসম্পন্ন, সেন্সিবল একজন টিভি কর্মকর্তা, টিভি ম্যানেজমেন্ট কর্মকর্তা, এবং তার পিছনে লোকজন লাগে, সে যে মানুষকে বা যারা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদেরকে কথা বলতে বাধা দেয়, মুক্ত চিন্তার চর্চা করতে চায় টিভিতে, তার পিছনে লোক লাগতেছে, বাট সেই ঘটনাটা কোথাও আগায় না। ঠিক আছে, এই মেয়েটার পুরো চরিত্রটা মনে হয় একদম স্লাইটলি চেঞ্জ হয়ে যায় সিনেমার পরের অংশে, জাস্ট একটা নেকা নেকা নায়িকার চরিত্র হয়ে যায়, যে কিনা কথায় কথায় বিপদে পড়ে যায়। হোলি আর্টিশন সেন্টারের যে ঘটনাটা ঘটেছিল, সেই দুঃখজনক ঘটনাটা রিক্রিয়েট ভার্সন তৈরি করেছে এই সিনেমাতে। এবং আপনারা যারা কাহিনীটা জানেন যে হোলি আর্টিশন সেন্টারে কোনো মানুষকে আসলে বাঁচাতে পারেনি, যে বিদেশি নাগরিকদের বাঁচাতে পারেনি, কোনো মানে জীবিত অবস্থায় বের করতে পারেনি, এবং খুবই একটা দুঃখের দৃশ্য।
তো এই মুভিতে এমন একটা সেম দৃশ্য আছে যে জঙ্গিরা একটা ব্যাংক অ্যাটাক করে, ব্যাংকে ধরে ধরে বিধর্মীদেরকে মারতে শুরু করে, এবং পরবর্তী সময়ে পুলিশকে বেশ ধোঁকা দিয়ে তারা পালিয়ে যায়। তো পুলিশ যখন এন্টার করছে ভিতরে ভিতরে ঢোকার সময় পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ দম 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 অ্যাকশন ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাট অ্যাকচুয়ালি সেটা হলো ব্যর্থতা। তারা ভিতরে গিয়ে দেখতেছে লাশের পর লাশ বিছিয়ে পড়ে আছে। তো সেখানে এরকম মিসলিডিং মিউজিক দেওয়াটা আসলে মোটেও অনুচিত হয়েছে, মোটেও উচিত হয়নি। আরো কিছু ব্যাপার আছে, একটা বেশ মানে একটু হাস্যকর বা বলবো যে জোর করে চরিত্র তৈরি করার মতন একটা দৃশ্য আছে যেখানে কিনা ইরেশ জাকের যে ক্যারেক্টারটা সে হলো রিক্রুটার। সে জায়গায় জায়গায় তরুণ প্রজন্মকে রিক্রুট করে, যারা কিনা কলেজে পড়ছে, ভার্সিটিতে পড়ছে, তারা রিক্রুট করতেছে, বিভিন্ন ছেলে মেয়েকে রিক্রুট করে। তো সেই এক এক রিক্রুটমেন্ট করে, এক ফ্যামিলিতে যায়, যে ফ্যামিলিতে 3-4টা বন্ধু বান্ধব মিলে একটা ঘরে আছে, সেই ঘরে বিভিন্ন গান বাজনা, সিনেমার পোস্টার, তো সিনেমা, সঙ্গীত, নাটকের প্রতি যে আগ্রহী একটা ছেলেকে তারা রিক্রুট করতেছে জঙ্গি হওয়ার জন্য, ইসলামের পথে আসে মানুষ খুন করার জন্য। তো সেই রিক্রুটমেন্টের সময় সেই ছেলেটা নিজেকে বলে সে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, সে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। তো তার একটু চিন্তা ভাবনা করতে ভয় লাগে যে আমি কি যাব আমার ফ্যামিলি ছেড়ে, বাপ মা ভাই বোনকে ছেড়ে কোন রাস্তায় যাব, এই রাস্তা ঠিক হবে কিনা। তো এখানে মোটামুটি বেশ করে ডায়লগ দিয়ে বোঝানো হয় যে আমি মিডল ক্লাস ফ্যামিলি ছিলাম, আমি একটু ভয় পাই সিদ্ধান্ত নিতে, কিন্তু যখন আমি সিদ্ধান্ত নেই তখন আমি প্রপারলি এগিয়ে যাই। তো সেই ছেলে যখন যে উধাও হয়ে যায়, পুলিশের কাছে খবর যায় আমার ছেলে উধাও হয়ে গেছে। তো পুলিশ এসে বাড়িতে ইনভেস্টিগেট করতে, তো যে ফ্যামিলিটাকে সেট আপ করা হলো মিডল ক্লাস ফ্যামিলি হিসেবে, সেই মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হারায় গেছে, তার বাড়িতে পুলিশ আসছে, এবং তার মা, তথাকথিত মিডল ক্লাস ফ্যামিলির মা, হাতে সিগারেট নিয়ে পুলিশের সামনে বসে বসে সিগারেট খেতে খেতে দুঃখ প্রকাশ করছে। তো ঢাকা শহরের মিডল ক্লাস কোন ফ্যামিলির মা তার ছেলে যখন হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, তো পুলিশের সামনে বসে বসে সিগারেট খেয়ে আসলে মানে সেই ছেলের দুঃখের কথা বলে, এটা আসলে কেমন মিডল ক্লাস, এটা আসলে আমার জানার খুব ইচ্ছা। এটা একটা মনে হয় যে মিস ক্যারেক্টারাইজেশন তৈরি করা হয়েছে। সত্যি ব্যাপারটা খুব হাস্যকর ছিল, এবং মূল কাহিনীর একটা ব্যাপারটা মনে হয়েছে স্লাইডলি সরিয়ে দিয়েছিল। শেষ যে বিষয়টা নিয়ে বলবো যে এটা এক ধরনের নেতিবাচক বলা যায়, আবার ইতিবাচক বলা যায়। এটা হলো এই সিনেমাটা কিন্তু এখানেই শেষ হয়ে যায় না। সিনেমার শেষে একটা অনেক বড় অপারেশন থেকে বাঁচায়, একটা অনেক বড় বোমা হামলা থেকে আরিফিন শুভ বা নায়ক পুলিশরা আমাদেরকে বাঁচায়, বাট মূল ভিলেন তাকে তখন ধরা হয়নি। মূল ভিলেন তাকে তখন ধরা হয়নি, সে কল দেয় যে লড়াই এখনো শেষ হয় নাই, আগামী ঈদ উল ফিতরে 2022-এর ঈদ উল ফিতরে মিশন এক্সট্রিম 2 আসবে, সেখানে জানা যাবে যে ব্যাপারটা কি হচ্ছে। তো এই যে সিনেমার শেষে যে ব্যাপারটা দেখলাম, সেই ব্যাপারটাই কিন্তু একদম সিনেমার প্রথমে দেখানো হয়েছে। সিনেমার একদম প্রথম শটটাই হলো গাজীপুরের জঙ্গলের উপরে হেলিকপ্টার নিয়ে জঙ্গিরা ঘুরতেছে, মাজনুর মিজান চরিত্রটা সে একটা বোমা তৈরি করা ব্যাগ ফেললো একটা জঙ্গির কাছে। ওই দৃশ্যটা মূলত হলো আগামী বছর সিকুয়েল যে আসবে সেই সিকুয়েলের একটা অংশ, যে জিনিসটা আমরা জানতে পারছি একদম সিনেমার শেষে যায়, যে আমরা দৃশ্যটা দেখবো না, এটা হয়তো পরের বছর দেখবো। তো তাহলে প্রথম দৃশ্যটা না রাখলেও হতো, না রাখলে হতো, তাহলে কি এটা এক্সপেকটেশন বিল্ড আপ হতো না। আর এই টাইপের যে সিকুয়াল বা ভাগ্য করে সিনেমা, পার্ট 1 পার্ট 2, কেজিএফ করেছে, বাহুবলী করেছে, সামনে পুষ্পাও করবে, যারা ইনফিনিটি ওয়ার এন্ড গেম দেখেছেন যে বড় একটা কাহিনীকে ভাগ করে দুভাগ করে দেখানো হচ্ছে, এগুলো খুবই একটা কমন বিষয় যারা বিদেশি সিনেমা দেখেন। কিন্তু আমাদের দেশীয় মাসি চরিত্র যেখানে সিনেমা হলে দর্শকরা প্রবল আসা যাওয়া করে না, সেখানে এই সিনেমার জন্য আসলো, অন্তত পক্ষে এখনই এরকম একটা পার্ট পার্ট করা সিনেমা না দিলেও হতো। যদিও আমি খুব এক্সাইটেড মিশন এক্সট্রিম 2 এর জন্য, যে শেষ পর্যন্ত কি হয়, তাসকিনকে তারা ধরতে পারে কি পারে না, এবং যেভাবে সুন্দর করে তাসকিনের পালানো দৃশ্যটা দৃশ্যায়ন করা হয়েছে বেশ ভালো ছিল। ও আরেকটা কথা বলি, আমি জানি না পরবর্তী সিনেমায় আসবে কিনা, শহীদুজ্জামান সেলিমের মতন এমন একজন অসাধারণ অভিনেতাকে, মানে এই মিশন এক্সট্রিম সিনেমায় কি দেখালো, একটা বাড়িতে হামলা হচ্ছে, হামলা হওয়ার সময় সে জাস্ট কমিশনার হিসেবে ছিল সামনে, হ্যাঁ হ্যাঁ যাও যাও দেখো দেখো দেখো, মানে এত বড় একজন ভালো অভিনেতাকে এই ছোট চরিত্রে, মানে কোনো চরিত্রই না, শুধু শুধু দেখানো হয়েছে, এটা আসলে বুঝলাম না। এই চরিত্রটা ওনাকে না আনলেও পারতো। শতাব্দী ওয়াদুদের চরিত্রটাকে বেশ মানে রহস্যময়, একজন একটু মজাদার, একটু কমিক রিলিফের মতো আনা হয়েছিল। সে তার চারিত্রিক অবক্ষয়ের জন্য পুলিশ ফোর্স থেকে বিতাড়িত, কোনো কাজকর্ম করে না, সারাদিন মদ খায়, মেয়ে নিয়ে ঘুরে, আবার পুলিশকেও সে গোপনে হেল্প করে, এবং তার কাছ থেকে কিছু তথ্য আসে, যে তথ্যগুলো দিয়ে আমাদের সিনেমার নায়ক আমাদের বিপদ থেকে উদ্ধার করে। বাট সেই তথ্য সূত্র কোথায়, তার সূত্র বা তার তথ্য আসতেছে কোত্থেকে। অনেকটা মনে হচ্ছে যে ফ্যামিলি ম্যান সিজন 2 তে যে একজন স্যার ছিল, গোপন স্যার, যে কিনা সবাইকে হেল্প করতো, মনোজ বাজপেয়ীকে হেল্প করতো, ওই রকমই শতাব্দী ওয়াদুদকে তৈরি করা হয়েছে, যে বিপদের সময় সে জাস্ট হেল্প করে ফেলে। তো এর পিছনে কোনো ব্যাক স্টোরি নাই।
তো এরকমই ছোটখাটো কিছু গ্যাপ ছিল এই সিনেমাটার ক্ষেত্রে, যে কারণে সিনেমাটা পারফেক্ট হয়নি। হয়তো মিশন এক্সট্রিম 2-তে সবকিছু পূর্ণ করে দেওয়া হবে, কিন্তু আমি এই এখন যে সিনেমাটা দেখছি সেই সিনেমাতে অনেক কিছু এরকম গ্যাপ রয়ে গিয়েছে, যা কিনা আসলেই যে হোল ভিউইং এক্সপিরিয়েন্সটাকে একটু হলেও হ্যাম্পার করে। তবুও যাই হোক, মিশন এক্সট্রিম 2-র জন্য অপেক্ষা করছি, আশা করি অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে, এবং এই সিনেমায় যেসবগুলো সুতোগুলো ছেঁড়া ছিল সেই ছেঁড়া সুতোগুলো পূর্ণ হবে। তো ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, বাংলা ভাষী সকল ফ্যানদের সাথে শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার সাবস্ক্রাইবার খুব জরুরি দরকার। আর যারা প্রথমবারে চ্যানেলে এলেন তারা আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো ঘুরে দেখতে পারেন। আমি দেশি বিদেশি নানা সিরিজ মুভি নিয়ে অনেক কথাবার্তা বলি, বিশেষত মার্ভেল ফ্যানদের জন্য আমার চ্যানেলে অনেক 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 কন্টেন্ট আছে। তো লাইক কমেন্ট শেয়ার আবার চাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।